সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে সুস্বাগতম। আশা করি বাড়িতে সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এই মহামারী করোনা পরিস্থিতিতে দেশের সর্বত্রই শিক্ষা ব্যবস্থার গতি অনেকটা মন্থর হয়ে গেছে। এই মন্থর গতিকে সচ্ছল রাখার জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দেশের সর্বস্তরে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের একটি অনলাইন ক্লাস নিব। আমি শিমুল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক গণিত, উদয়ন, খুলনা জেলা পুলিশ স্কুল। আজ আমি তোমাদের ত্রিকোণমিতি অর্থাৎ নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখন ত্রিকোণমিতি প্রথম আমাদের পড়তে গেলে জানতে হবে যে ত্রিকোণমিতি কাকে বলে, এই শব্দটা কোথা থেকে উৎপত্তি, বিশদ আলোচনা। সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। প্রথমেই আমরা লক্ষ্য করি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এটি একটি গ্রিক শব্দ। শব্দটির পর্যালোচনা যদি আমরা করি তাহলে আসে ট্রাই অর্থাৎ তীর, গণ অর্থাৎ ধার, মেট্রন অর্থাৎ পরিমাপ, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের যে পরিমাপ সেই বিষয়ের যে আলোচনা সেটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। এখন ত্রিকোণমিতি আগে জানতে গেলে আমাদের মূল বিষয় হলো গণিতে। আবার একটু কথা বলে আসি, গণিতের কিন্তু মূল ভিত্তি আবার ত্রিকোণমিতির উপর প্রতিষ্ঠিত। তাই ত্রিকোণমিতি কাকে বলে এই বিষয়টা আমাদের অবশ্যই জানা উচিত। গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের কোণ, বাহু এবং এদের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা, পর্যালোচনা, গবেষণা ইত্যাদি করা হয় তাকে বলা হয় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি জনককে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা উচিত। অনেক সময় আমাদের এমসিকিউ প্রশ্নে আসতে পারে, সেজন্য আমাদের এই বিষয়টা জেনে রাখা উচিত। ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপারকাস। ত্রিকোণমিতির জনক কে বললাম? হিপারকাস। এখন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের প্রেক্ষাপটে ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করা হয়েছিল। আমি এখন একটি সমকোণী ত্রিভুজ আঁকতেছি, সবাই একটু এদিকে লক্ষ্য রাখো। ABC একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ABC একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ। সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। যার সাথে কোণ উৎপন্ন করে আমরা জানি সেই হচ্ছে ভূমি। আর তাহলে আমরা AC কে অতিভুজ ধরলাম এবং BC কে ভূমি ধরলাম। তাহলে BC এর উপর AB যদি লম্ব হয় এটাকে বলা হয় লম্ব। এখন আমাদের মূল বিষয় হলো আমি যে কথাটা বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের প্রেক্ষাপটে অর্থাৎ C এবং A কোণদ্বয়ের প্রেক্ষাপটে ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করা হয়। কিরকম? যদি আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং আইকনগুলো যদি আমরা আগে জেনে আসি, সেটা আমরা পরবর্তীতে আমাদের এই চিত্র সম্পর্কে বুঝতে অনেকটা সহজ হবে। সেদিকে একটু লক্ষ্য রাখি। প্রথমে হলো যে সূক্ষ্মকোণের যে ত্রিকোণমিতিক অনুপাত বা আইকনগুলো দেওয়া হয়েছে এগুলো সবই প্রায় গ্রিক শব্দ এবং গ্রিক ভাষা থেকে এসেছে, সেটাই। এটাকে প্রথমটাকে বলা হয় সাইন। এই সাইনের সাথে অবশ্যই এই সমকোণী ত্রিভুজের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে সেটা আমরা একটু জেনে আসি যে এই সাইনের সাথে এই ত্রিভুজটার কি সম্পর্ক আছে। অর্থাৎ আমি একটু লিখে দিচ্ছি, সবাই লক্ষ্য রাখো।
তাহলে আমি যেটা বললাম সেটা একটু লক্ষ্য রাখি যে সাইনকে বলেছিলাম এই সমকোণী ত্রিভুজের সাথে তার কি সম্পর্ক। এটা হলো এটি ত্রিভুজের লম্ব এবং অতিভুজের মধ্যকার অনুপাত নির্দেশ করে। কি বলেছি? এটি ত্রিভুজের লম্ব ও অতিভুজের মধ্যকার অনুপাত নির্দেশ করে। তাহলে আমরা এই সূত্র, এই যে সম্পর্ক, এই সম্পর্ক অনুসারে আমরা এই সি কোণটাকে যদি আমরা থিটা ধরি, অর্থাৎ এই কোণটাকে যদি আমরা সি কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে আমরা এই অনুসারে লিখতে পারবো sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কি জানলাম? এ বি সি সমকোণী ত্রিভুজ হতে আমরা জানতে পারলাম যে sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব যদি এ বি হয় এবং অতিভুজ তাহলে এসি, সেটা আমরা লিখলাম। এরপরে আমরা কোসাইন অর্থাৎ কজের দিকে ফিরে আসব। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজ অনুসারে এই কোসাইনের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? এটি ত্রিভুজের, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা খাতা কলম কাছে থাকলে অবশ্যই লিখে নিবে, যাতে তোমাদের পরবর্তী অঙ্ক করতে যেয়ে কোনো রকম তোমরা সমস্যায় পড়ে না যাও। এটি ত্রিভুজের তাহলে আমি কি বললাম যে কোসাইনকে যদি আমরা এই এবিসি সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্ক নিরূপণ করতে যাই, তাহলে আমরা কি দেখব যে কোসাইন অর্থাৎ এটি ত্রিভুজের ভূমি ও অতিভুজের মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। তাহলে আমরা কি বললাম যে কোসাইন ইজ ইকুয়াল টু, আমরা জানলাম এটি ত্রিভুজের ভূমি ও অতিভুজের মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। তাহলে cos থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ। এটাকে যদি আমরা চিত্র অনুসারে লিখতে যাই, তাহলে ভূমি হচ্ছে বিসি, কারণ আমি আগেই বলেছিলাম সি কোণটাকে যদি থিটা কল্পনা করি, তাহলে যার সাথে কোণ উৎপন্ন করে সেই হয় ভূমি। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এবং চিত্র অনুসারে আমরা যদি লিখতে যাই তাহলে বিসি বাই এসি। এবার আমরা পরবর্তীতে আমরা ফিরে আসব ট্যানজেন্ট অর্থাৎ ট্যানের দিকে ফিরে আসব। তাহলে এই ট্যান থিটার সঙ্গে অর্থাৎ ট্যানের সঙ্গে আমাদের এই সমকোণী ত্রিভুজের কি সম্পর্ক আছে? এটি ত্রিভুজের আমি তোমাদের সুবিধার্থের জন্য একটু লিখে দিচ্ছি, সবাই কাগজ কলম হাতে থাকলে অবশ্যই লিখে নিতে পারবে। তাহলে আমি কি লিখলাম যে ট্যানজেন্ট অর্থাৎ ট্যান ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এই এবিসি সমকোণী ত্রিভুজ অনুসারে যে এটি ত্রিভুজের লম্ব ও ভূমির মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। তাহলে ট্যান থিটার সঙ্গে আমাদের এটা সম্পর্ক হচ্ছে লম্ব এবং ভূমি নিয়ে। তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। যাও, তাহলে আমরা তিনটা জিনিস, এই ত্রিকোণমিতির সূক্ষ্মকোণের যে ত্রিকোণমিতিক অনুপাত বা আইকনগুলো আছে, এটি মোট ৬টির ভিতরে আমরা তিনটি সম্পর্ক এই সমকোণী ত্রিভুজের সাথে নিরূপণ করে ফেললাম। এরপরে পরবর্তীতে আছে, সবাই লিখে নেওয়ার চেষ্টা করবে, আমি মুছে ফেললাম।
এবার একটু নাম হচ্ছে আমরা দেখি বিষয়টা আমি উপর থেকে একটু মুছে ফেললাম এটা, কারণ এই অংশটা আমাদের এখন লাগতেছে না। সবাই একটু লক্ষ্য করো, দেখো যে আমি এই যে তিনটা অনুপাত লিখে ফেলেছি, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে তার ভিতর আমি প্রথম তিনটা লিখে ফেলেছি, সাইন, কোসাইন এবং ট্যানজেন্ট। এর পরবর্তীগুলো হচ্ছে সেটা আমি একটু লিখি। cosecant, secant and cotangent। পরবর্তী তিনটা হচ্ছে এটা আমরা লিখে ফেললাম। এখন আমাদের মূল বিষয় হলো যে এরা সাইনের সাথে আমাদের কোসেকের একটা সম্পর্ক আছে, কোসেকের সঙ্গে আমাদের সেকের একটা সম্পর্ক আছে এবং ট্যানজেন্টের অর্থাৎ ট্যানের সাথে কোট্যানজেন্ট অর্থাৎ কটের সাথে একটা সম্পর্ক আছে। এইটাই একটার বিপরীত করে দিলে আমরা এই সূত্রগুলো অতি দ্রুত লিখতে পারব। কি রকম? সাইনের সাথে এইটার বিপরীত অর্থাৎ কোসেক, এই কোসেকটা হচ্ছে এই কোসেকানটাই হচ্ছে কোসেক, এই কোসেকটাই হচ্ছে সাইনের বিপরীত। তাহলে সাইন থিটা সমান সমান যদি আমরা লম্ব বাই অতিভুজ লিখতে পারি তাহলে কোসেক বা কোসেকান থেকে আমরা লিখতে পারি যে অতিভুজ বাই লম্ব। আমি এতটা বিশদ আলোচনা লিখলাম না, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে পরবর্তী সম্পর্কগুলো এটাও কি হবে। আমি যদি কোসেকানটাকে সংজ্ঞায়িত করতে যাই এ বি সি সমকোণী ত্রিভুজ অনুসারে, তাহলে আমরা বলতে পারবো কি যে এটি ত্রিভুজের অতিভুজ এবং লম্বের মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। কি বললাম আরেকবার বলছি, একটু ভালো করে লক্ষ্য করো সবাই, যে এটি ত্রিভুজের অর্থাৎ কোসেক যেটাকে কোসেকান্ট বলা হয়, এই কোসেকটাকে সংক্ষিপ্ত রূপে বলা হয় কোসেক। এই কোসেকটাকে যদি আমরা এবিসি সমকোণী ত্রিভুজ অনুসারে সংজ্ঞায়িত করতে যাই তাহলে এটা লেখা যায় এটি ত্রিভুজের অতিভুজ এবং লম্বের মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। তাহলে আমরা লিখতে পারতেছি, এটাকে লিখি কোসেক সমান সমান অতিভুজ বাই লম্ব। এটাকে যদি আমরা এ বি সি অর্থাৎ বি কোণটা সমকোণ, সি সূক্ষ্মকোণ, এও সূক্ষ্মকোণ, কারণ এই ত্রিকোণমিতিক যে অনুপাতটা এই অনুপাতটাই সাধারণত এই এ বি সি সমকোণী ত্রিভুজের উপর প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমরা এখানে অতিভুজ বাই লম্ব লিখলাম, তাহলে অতিভুজ হচ্ছে এসি, চিত্র অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি, তাহলে এসি বাই এবি। তাহলে কোসেক থিটা সমান সমান আমরা পাই অতিভুজ বাই লম্ব সমান সমান এসি বাই এবি। এবার হচ্ছে সেকান্ড, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেক, অর্থাৎ এই সেককে যদি আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সঙ্গে আমরা তুলনা করতে যাই তাহলে এটা হবে কোসাইনের বিপরীত। তাহলে এটা আমরা বলতে পারি কি এটি ত্রিভুজের অতিভুজ এবং ভূমির মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। তাহলে এটাকে কি বলবো, যখন আমরা সেককে সংজ্ঞায়িত করব তখন আমরা লিখতে পারবো যে এটি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং ভূমির মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। কি রকম, যে এটাকে আমরা লিখতে পারতেছি যে ভূমি বাই অতিভুজ। এটাকে যদি আমরা চিত্র অনুসারে সংজ্ঞায়িত করতে যাই তাহলে সেকেন্ড ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে এটা যদি আমরা চিত্র অনুসারে লিখতে যাই তাহলে আমরা কি লিখতে পারবো, অতিভুজটা হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। এরপরে আমরা যেটাকে বলা হয় কোট্যানজেন্ট, এটার সংক্ষিপ্ত রূপকে আমরা কট দ্বারা
কট দ্বারা সংজ্ঞায়িত করি। এই কট থিটাকে যদি আমরা লিখতে যাই তাহলে কট থিটাকে আমরা কি লিখতে পারবো? ট্যানের বিপরীত। তাহলে ট্যান থিটা সমান সমান যদি লম্ব বাই ভূমি হয় ABC সমকোণী ত্রিভুজে, তাহলে অবশ্যই এটা ভূমি বাই লম্ব হবে। এটা কি হবে? ভূমি বাই লম্ব। আমরা সেটা লিখে ফেলি, এটা হচ্ছে ভূমি বাই লম্ব। এটা যদি আমরা ABC সমকোণী ত্রিভুজ অনুসারে লিখতে যাই তাহলে এখানে আমাদের ভূমি হচ্ছে BC আর লম্ব হচ্ছে AB। এটাই ছিল এই সমকোণী ত্রিভুজের এটাই ছিল আমাদের সমকোণী ত্রিভুজের এই যে 6টা অনুপাত, সেই অনুপাতের রূপ। এইগুলোই আমাদের মূল জিনিস, এটা আমাদের মনে রাখতে হবে এবং অবশ্যই আমাদের অঙ্ক করতে গেলে এর প্রত্যেকটা অনুপাত আমাদের সংজ্ঞা অনুসারে লাগবে। এরপরে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা আরো কিছু সূত্র পাই, সেগুলো আমি একটু লিখতেছি, তোমরা লক্ষ্য রাখো। এবার আমরা যে ত্রিকোণমিতির অনুসরণের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলা সলভ করতে গেলে আমাদের কয়েকটা সূত্র লাগবে, যে সূত্রের উপর ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ ত্রিকোণমিতির যে সূত্রগুলো দ্বারাই আমরা প্রত্যেকটা অঙ্ককে সহজ করে তার মানগুলো বের করতে পারবো। প্রথম সূত্রটা আমি একটু লিখি, সবাই লক্ষ্য রাখবো আমার দিকে। সূত্র 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। তারপরে থাকবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তারপরে থাকবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। এই যে তিনটা সূত্র আমি লিখলাম, এই তিনটা সূত্রকে অঙ্কের প্রয়োজন অনুসারে, অর্থাৎ অঙ্ক করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন মানের এখান থেকে প্রয়োজন হবে। যদি আমরা প্রথম সূত্র থেকে কখনো অঙ্ক করতে যে কোনো সময় যদি অঙ্ক করতে যে আমাদের cos থিটার মানের প্রয়োজন হয়, তাহলে আমরা এই প্রথম যে সূত্রটা, এই সূত্রটাকে আমরা ভেঙে লিখতে পারবো। যদি আমাদের কখনো অঙ্ক করতে যে cos স্কয়ার থিটার মান প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরকম করে এর প্রত্যেকটা সূত্রকে বিভিন্ন রূপে কনভার্ট করে অঙ্কে প্রয়োগ করা যেতে পারে। কি রকম? যদি আমরা এইখান থেকে sec থিটার মান কখনো অঙ্কে পড়ে আসে, যে sec থিটার মান আমরা নির্ণয় করব, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। অর্থাৎ এই সূত্রগুলো সাধারণত কনভার্ট হবে অঙ্ক করতেছে। যদি কোনো অঙ্ক করতেছে কখনো tan এর মান প্রয়োজন হয়, অথবা sin এর মান প্রয়োজন হয়, অথবা cot এর মান প্রয়োজন হয়, তখন আমরা এই সূত্রগুলো থেকে পাশে অঙ্কের পাশে সাইড নোট দিয়ে আমরা এখান থেকে মান বের করে রাখতে পারবো। আর তোমাদের একটু বলে রাখি যে প্রত্যেকটা অঙ্কের কিন্তু অবশ্যই সাইড নোট দেওয়া প্রয়োজন, কারণ সাইড নোট অতি একটা জরুরি বিষয়। কারণ সাইড নোটটা দিলে কোনো স্যারে অঙ্কটা দেখতে গিয়ে অবশ্যই যদি সাইড নোটটা পাশে দেওয়া থাকে, তাহলে স্যার সুন্দর করে বুঝতে পারবেন যে এইখান থেকে বিষয়টা এই মানটা আনা হয়েছে। বিশেষ করে ত্রিকোণমিতি কেন, সমগ্র অঙ্কের ক্ষেত্রে সাইড নোটটা দেওয়া খুবই ভালো। এখন আমরা এখান থেকে আমি নিচের অংশটা মুছে ফেলি। দেখো, ত্রিকোণমিতির আরো সূত্র 2 নম্বর সূত্রটা একটু লিখি। এটা হচ্ছে tan থিটা সমান সমান আমরা জানি sin থিটা বাই cos থিটা, এবং cot থিটা সমান সমান আমরা জানি cos থিটা বাই sin থিটা। আরেকটা সূত্র আছে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। সবাই লক্ষ্য রাখো, sin থিটা cos থিটা tan থিটা cosec থিটা sec থিটা cot থিটা।
এই সূত্রটা অর্থাৎ সূত্র 1, সূত্র 2 এবং সূত্র 3 এইগুলোকে বলা হয় ত্রিকোণমিতির অভেদাবলী। এই তিনটাকে একসঙ্গে বলা হয় ত্রিকোণমিতির অভেদাবলী বা সূত্র। এই সূত্রগুলো থেকে যে কোনো অঙ্ক করতে গেলে অবশ্যই কোনো না কোনো প্রয়োজন হবে, তখন সেটাকে আমরা নিয়ম অনুসারে প্রয়োগ করতে পারবো। অবশ্যই এই সূত্রটা দিকে সবাই একটু লক্ষ্য রাখো যে আমি লিখেছি sin থিটা cos থিটা tan থিটা। এখন নিচে লিখেছি আমরা কি একটু লক্ষ্য রাখো cosec থিটা sec থিটা cot থিটা। এই একটার বিপরীত, অর্থাৎ এরা একে অপরকে দেখতে পারে না, সেরকম একটা চিন্তা ভাবনা। কেমন যে আমি একটু দেখি এইটা এইটা, আমি এদের ভিতর একটা চিহ্ন দিয়ে একটু সিস্টেম বুঝাই দিচ্ছি। যদি কখনো আমাদের অঙ্ক করতে যে sin থিটার মান প্রয়োজন পড়ে এরকম একটা সূত্রে লিখতে হবে, তখন আমরা কি করব যে sin থিটা = 1/cosec থিটা। একটা বলে অপরটির বিপরীত অনুসারে সেটা কল্পনা করা হবে। এবার আমি যদি এখানে আরেকটা পার্টে আমি যদি 1/cot থিটা কল্পনা করি, তাহলে এটা লিখতে পারি tan থিটা। তাহলে একটাকে 1 বলে অপরটা, আর যদি আমরা এখান থেকে sec থিটা বলি, তাহলে sec থিটা আমরা লিখতে পারি 1/cos থিটা। এই যে ত্রিকোণমিতির অভেদাবলী লিখে দিলাম তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে, খুব সুন্দর করে মনে রাখবে, কারণ অঙ্ক করতে গেলে কিন্তু এই প্রত্যেকটা সূত্র কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যা হোক, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ত্রিকোণমিতি যে মানে নবম দশমের যে ত্রিকোণমিতি তোমার উচ্চতর গণিতের যে চতুর্ভাগের যে নিয়মাবলী আছে, সেই চতুর্ভাগের নিয়মাবলীটা নিয়ে তোমাদের সাথে দেখা হবে। যা হোক, তোমরা সকলেই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করো। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে সুস্বাগতম। আশা করি বাড়িতে সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এই মহামারী করোনা পরিস্থিতিতে দেশের সর্বত্রই শিক্ষা ব্যবস্থার গতি অনেকটা মন্থর হয়ে গেছে। এই মন্থর গতিকে সচ্ছল রাখার জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দেশের সর্বস্তরে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের একটি অনলাইন ক্লাস নিব। আমি শিমুল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক গণিত, উদয়ন, খুলনা জেলা পুলিশ স্কুল। আজ আমি তোমাদের ত্রিকোণমিতি অর্থাৎ নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখন ত্রিকোণমিতি প্রথম আমাদের পড়তে গেলে জানতে হবে যে ত্রিকোণমিতি কাকে বলে, এই শব্দটা কোথা থেকে উৎপত্তি, বিশদ আলোচনা। সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। প্রথমেই আমরা লক্ষ্য করি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এটি একটি গ্রিক শব্দ। শব্দটির পর্যালোচনা যদি আমরা করি তাহলে আসে ট্রাই অর্থাৎ তীর, গণ অর্থাৎ ধার, মেট্রন অর্থাৎ পরিমাপ, অর্থাৎ ত্রিভুজের 3 কোণের যে পরিমাপ, সেই বিষয়ের যে আলোচনা, সেটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। এখন ত্রিকোণমিতি আগে জানতে গেলে আমাদের মূল বিষয় হলো গণিতে। আবার একটু কথা বলে আসি, গণিতের কিন্তু মূল ভিত্তি আবার ত্রিকোণমিতির উপর প্রতিষ্ঠিত। তাই ত্রিকোণমিতি কাকে বলে এই বিষয়টা আমাদের অবশ্যই জানা উচিত। গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের কোণ, বাহু এবং এদের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা, পর্যালোচনা, গবেষণা ইত্যাদি করা হয়, তাকে বলা হয় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি জনককে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা উচিত। অনেক সময় আমাদের এমসিকিউ প্রশ্নে আসতে পারে, সেজন্য আমাদের এই বিষয়টা জেনে রাখা উচিত। ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপারকাস। ত্রিকোণমিতির জনক কে বললাম? হিপারকাস। এখন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের প্রেক্ষাপটে ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করা হয়েছিল। আমি
এখন একটি সমকোণী ত্রিভুজ আঁকতেছি, সবাই একটু এদিকে লক্ষ্য রাখো। ABC একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ABC একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা সমকোণ। সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। যার সাথে কোণ উৎপন্ন করে আমরা জানি সেই হচ্ছে ভূমি। আর তাহলে আমরা AC কে অতিভুজ ধরলাম এবং BC কে ভূমি ধরলাম। তাহলে BC এর উপর AB যদি লম্ব হয় এটাকে বলা হয় লম্ব। এখন আমাদের মূল বিষয় হলো, আমি যে কথাটা বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের প্রেক্ষাপটে অর্থাৎ C এবং A কোণদ্বয়ের প্রেক্ষাপটে ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করা হয়। কিরকম? যদি আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং আইকনগুলো যদি আমরা আগে জেনে আসি, সেটা আমরা পরবর্তীতে আমাদের এই চিত্র সম্পর্কে বুঝতে অনেকটা সহজ হবে। সেদিকে একটু লক্ষ্য রাখি। প্রথমে হলো যে সূক্ষ্মকোণের যে ত্রিকোণমিতিক অনুপাত বা আইকনগুলো দেওয়া হয়েছে, এগুলো সবই প্রায় গ্রিক শব্দ এবং গ্রিক ভাষা থেকে এসেছে, সেটাই। এটাকে প্রথমটাকে বলা হয় সাইন। এই সাইনের সাথে অবশ্যই এই সমকোণী ত্রিভুজের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে সেটা আমরা একটু জেনে আসি, যে এই সাইনের সাথে এই ত্রিভুজটার কি সম্পর্ক আছে। অর্থাৎ আমি একটু লিখে দিচ্ছি, সবাই লক্ষ্য রাখো। তাহলে আমি যেটা বললাম সেটা একটু লক্ষ্য রাখি, যে সাইনকে বলেছিলাম এই সমকোণী ত্রিভুজের সাথে তার কি সম্পর্ক। এটা হলো এটি ত্রিভুজের লম্ব এবং অতিভুজের মধ্যকার অনুপাত নির্দেশ করে। কি বলেছি? এটি ত্রিভুজের লম্ব ও অতিভুজের মধ্যকার অনুপাত নির্দেশ করে। তাহলে আমরা এই সূত্র, এই যে সম্পর্ক, এই সম্পর্ক অনুসারে আমরা এই সি কোণটাকে যদি আমরা থিটা ধরি, অর্থাৎ এই কোণটাকে যদি আমরা সি কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে আমরা এই অনুসারে লিখতে পারবো sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কি জানলাম? এ বি সি সমকোণী ত্রিভুজ হতে আমরা জানতে পারলাম যে sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব যদি এ বি হয় এবং অতিভুজ তাহলে এসি, সেটা আমরা লিখলাম। এরপরে আমরা কোসাইন অর্থাৎ কজের দিকে ফিরে আসব। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজ অনুসারে এই কোসাইনের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? এটি ত্রিভুজের, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা খাতা কলম কাছে থাকলে অবশ্যই লিখে নিবে, যাতে তোমাদের পরবর্তী অঙ্ক করতে যেয়ে কোনো রকম তোমরা সমস্যায় পড়ে না যাও। এটি ত্রিভুজের তাহলে আমি কি বললাম যে কোসাইনকে যদি আমরা এই এবিসি সমকোণী ত্রিভুজের সাথে
সম্পর্ক নিরূপণ করতে যাই তাহলে আমরা কি দেখব যে কোসাইন অর্থাৎ এটি ত্রিভুজের ভূমি ও অতিভুজের মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। তাহলে আমরা কি বললাম যে কোসাইন ইজিক্যাল টু আমরা জানলাম এটি ত্রিভুজের ভূমি ও অতিভুজের মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। তাহলে cos θ সমান সমান আমরা কি লিখতে পারি ভূমি বাই অতিভুজ। এটাকে যদি আমরা চিত্র অনুসারে লিখতে যাই তাহলে ভূমি হচ্ছে বিসি, কারণ আমি আগেই বলেছিলাম সি কোণটাকে যদি থিটা কল্পনা করি তাহলে যার সাথে কোণ উৎপন্ন করে সেই হয় ভূমি। তাহলে cos θ ভূমি বাই অতিভুজ এবং চিত্র অনুসারে আমরা যদি লিখতে যাই তাহলে বিসি বাই এসি। এবার আমরা পরবর্তীতে আমরা ফিরে আসব ট্যানজেন্ট অর্থাৎ ট্যানের দিকে ফিরে আসব। তাহলে এই ট্যান থিটার সঙ্গে অর্থাৎ ট্যানের সঙ্গে আমাদের এই সমকোণী ত্রিভুজের কি সম্পর্ক আছে? এটি ত্রিভুজে আমি তোমাদের সুবিধার্থের জন্য একটু লিখে দিচ্ছি, সবাই কাগজ কলম হাতে থাকলে অবশ্যই লিখে নিতে পারবে। তাহলে আমি কি লিখলাম যে ট্যানজেন্ট অর্থাৎ ট্যান ইকুয়াল টু আমরা লিখতে পারি এই এবিসি সমকোণী ত্রিভুজ অনুসারে যে এটি ত্রিভুজের লম্ব ও ভূমির মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। তাহলে ট্যান থিটার সঙ্গে আমাদের এটা সম্পর্ক হচ্ছে লম্ব এবং ভূমি নিয়ে। তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। যাও তাহলে আমরা তিনটা জিনিস এই ত্রিকোণমিতির সূক্ষ্মকোণের যে ত্রিকোণমিতিক অনুপাত বা আইকনগুলো আছে এটি মোট ৬টির ভিতরে আমরা তিনটি সম্পর্ক এই সমকোণী ত্রিভুজের সাথে নিরূপণ করে ফেললাম। এরপরে পরবর্তীতে আছে সবাই লিখে নেওয়ার চেষ্টা করবে, আমি মুছে ফেললাম। এবার একটু না মুছে আমরা দেখি বিষয়টা, আমি উপর থেকে একটু মুছে ফেললাম এটা, কারণ এই অংশটা আমাদের এখন লাগতেছে না। সবাই একটু লক্ষ্য করো, দেখো যে আমি এই যে তিনটা অনুপাত লিখে ফেলেছি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক যে ৬টা অনুপাত আছে তার ভিতরে আমি প্রথম তিনটা লিখে ফেলেছি সাইন, কোসাইন এবং ট্যানজেন্ট। এর পরবর্তীগুলো হচ্ছে সেটা আমি একটু লিখি cosecant, secant and cotangent। পরবর্তী তিনটা হচ্ছে এটা আমরা লিখে ফেললাম। এখন আমাদের মূল বিষয় হলো যে এরা সাইনের সাথে আমাদের কোসেকের একটা সম্পর্ক আছে, কোসেকের সঙ্গে আমাদের সেকের একটা সম্পর্ক আছে এবং ট্যানজেন্টের অর্থাৎ ট্যানের সাথে কোট্যানজেন্ট অর্থাৎ কটের সাথে একটা সম্পর্ক আছে। এইটাই একটার বিপরীত করে দিলে আমরা এই সূত্রগুলো অতি দ্রুত লিখতে পারব। কি রকম? সাইনের সাথে এইটার বিপরীত অর্থাৎ কোসেক, এই কোসেকটা হচ্ছে এই কোসেকানটাই হচ্ছে কোসেক, এই কোসেকটাই হচ্ছে সাইনের বিপরীত। তাহলে সাইন থিটা সমান সমান যদি আমরা লম্ব বাই অতিভুজ লিখতে পারি তাহলে কোসেক বা কোসেকান থেকে আমরা লিখতে পারি যে অতিভুজ বাই লম্ব। আমি এতটা বিশদ আলোচনা লিখলাম না, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে পরবর্তী সম্পর্কগুলো এটাও কি হবে। আমি যদি কোসেকানটাকে সংজ্ঞায়িত করতে যাই এ বি সি সমকোণী ত্রিভুজ অনুসারে তাহলে আমরা বলতে পারবো কি যে এটি ত্রিভুজের
অতিভুজ এবং লম্বের মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। কি বললাম আরেকবার বলছি, একটু ভালো করে লক্ষ্য করে সবাই, যে এটি ত্রিভুজের অর্থাৎ কোসেক, যেটাকে কোসেকান্ড বলা হয়, এই কোসেকটাকে সংক্ষিপ্ত রূপে বলা হয় কোসেক। এই কোসেকটাকে যদি আমরা এবিসি সমকোণী ত্রিভুজ অনুসারে সংজ্ঞায়িত করতে যাই তাহলে এটা লেখা যায় এটি ত্রিভুজের অতিভুজ এবং লম্বের মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। তাহলে আমরা লিখতে পারতেছি, এটাকে লিখি কোসেক সমান সমান অতিভুজ বাই লম্ব। এটাকে যদি আমরা এ বি সি অর্থাৎ বি কোণটা সমকোণ, সি সূক্ষ্মকোণ, এও সূক্ষ্মকোণ, কারণ এই ত্রিকোণমিতিক যে অনুপাতটা এই অনুপাতটাই সাধারণত এই এ বি সি সমকোণী ত্রিভুজের উপর প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমরা এখানে অতিভুজ বাই লম্ব লিখলাম, তাহলে অতিভুজ হচ্ছে এসি, চিত্র অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি, তাহলে এসি বাই এবি। তাহলে কোসেক থিটা সমান সমান আমরা পাই অতিভুজ বাই লম্ব সমান সমান এসি বাই এবি। এবার হচ্ছে সেকান্ড, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেক, অর্থাৎ এই সেককে যদি আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সঙ্গে আমরা তুলনা করতে যাই তাহলে এটা হবে কোসাইনের বিপরীত। তাহলে এটা আমরা বলতে পারি কি, এটি ত্রিভুজের অতিভুজ এবং ভূমির মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। তাহলে এটাকে কি বলবো, যখন আমরা সেককে সংজ্ঞায়িত করব তখন আমরা লিখতে পারবো যে এটি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং ভূমির মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। কি রকম, যে এটাকে আমরা লিখতে পারতেছি যে ভূমি বাই অতিভুজ। এটাকে যদি আমরা চিত্র অনুসারে সংজ্ঞায়িত করতে যাই তাহলে সেখানে ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে এটা যদি আমরা চিত্র অনুসারে লিখতে যাই তাহলে আমরা কি লিখতে পারবো, অতিভুজটা হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। এরপরে আমরা যেটাকে বলা হয় কোট্যানজেন্ট, এটার সংক্ষিপ্ত রূপকে আমরা কট দ্বারা সংজ্ঞায়িত করি। এই কট থিটাকে যদি আমরা লিখতে যাই তাহলে কট থিটাকে আমরা কি লিখতে পারবো, ট্যানের বিপরীত। তাহলে ট্যান থিটা সমান সমান যদি লম্ব বাই ভূমি হয় এ বি সি সমকোণী ত্রিভুজে তাহলে অবশ্যই এটা ভূমি বাই লম্ব হবে। এটা কি হবে, ভূমি বাই লম্ব। আমরা সেটা লিখে ফেলি, এটা হচ্ছে ভূমি বাই লম্ব। এটা যদি আমরা এ বি সি সমকোণী ত্রিভুজ অনুসারে লিখতে যাই তাহলে এখানে আমাদের ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি। এটাই ছিল এই সমকোণী ত্রিভুজের এটাই ছিল আমাদের সমকোণী ত্রিভুজের এই যে 6টা অনুপাত, সেই অনুপাতের রূপ। এইগুলোই আমাদের মূল জিনিস, এটা আমাদের মনে রাখতে হবে এবং অবশ্যই আমাদের অঙ্ক করতে গেলে এর প্রত্যেকটা অনুপাত আমাদের সংজ্ঞা অনুসারে লাগবে। এরপরে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা আরো কিছু সূত্র পাই, সেগুলো আমি একটু লিখতেছি, তোমরা লক্ষ্য রাখো। এবার আমরা যে ত্রিকোণমিতিক অনুশীলনের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা সলভ করতে গেলে আমাদের কয়েকটা সূত্র লাগবে, যে সূত্রের উপর ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ ত্রিকোণমিতির যে সূত্রগুলো দ্বারাই আমরা প্রত্যেকটা অঙ্ককে সহজ করে তার মানগুলো বের করতে পারবো। প্রথম সূত্রটা আমি একটু লিখি, সবাই লক্ষ্য রাখবো আমার দিকে। সূত্র 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। তারপরে থাকবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তারপরে থাকবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। এই যে তিনটা সূত্র আমি লিখলাম, এই তিনটা সূত্রকে
অঙ্কের প্রয়োজন অনুসারে, অর্থাৎ অঙ্ক করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন মানের এখান থেকে প্রয়োজন হবে। যদি আমরা প্রথম সূত্র থেকে কোনো সময় যদি অঙ্ক করতে যে আমাদের cos থিটার মানের প্রয়োজন হয়, তাহলে আমরা এই প্রথম যে সূত্রটা, এই সূত্রটাকে আমরা ভেঙে লিখতে পারবো। যদি আমাদের কখনো অঙ্ক করতে যে cos স্কয়ার থিটার মান প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরকম করে এর প্রত্যেকটা সূত্রকে বিভিন্ন রূপে কনভার্ট করে অঙ্কে প্রয়োগ করা যেতে পারে। কিরকম? যদি আমরা এইখান থেকে sec থিটার মান কখনো অঙ্কে পড়ে আসে যে sec থিটার মান আমরা নির্ণয় করব, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। অর্থাৎ এই সূত্রগুলো সাধারণত কনভার্ট হবে অঙ্ক করতেছে। যদি কোনো অঙ্ক করতেছে কখনো tan এর মান প্রয়োজন হয়, অথবা sin এর মান প্রয়োজন হয়, অথবা cot এর মান প্রয়োজন হয়, তখন আমরা এই সূত্রগুলো থেকে পাশে অঙ্কের পাশে সাইড নোট দিয়ে আমরা এখান থেকে মান বের করে রাখতে পারবো। আর তোমাদের একটু বলে রাখি যে প্রত্যেকটা অঙ্কের কিন্তু অবশ্যই সাইড নোট দেওয়া প্রয়োজন, কারণ সাইড নোট অতি একটা জরুরি বিষয়। কারণ সাইড নোটটা দিলে কোনো স্যারে অঙ্কটা দেখতে গিয়ে অবশ্যই যদি সাইড নোটটা পাশে দেওয়া থাকে, তাহলে স্যার সুন্দর করে বুঝতে পারবেন যে এইখান থেকে বিষয়টা এই মানটা আনা হয়েছে। বিশেষ করে ত্রিকোণমিতি কেন, সমগ্র অঙ্কের ক্ষেত্রে সাইড নোটটা দেওয়া খুবই ভালো। এখন আমরা এখান থেকে আমরা নিচের অংশটা মুছে ফেলি। দেখো, ত্রিকোণমিতির আরো সূত্র 2 নম্বর সূত্রটা একটু লিখি। এটা হচ্ছে tan থিটা সমান আমরা জানি sin থিটা বাই cos থিটা, এবং cot থিটা সমান আমরা জানি cos থিটা বাই sin থিটা। আরেকটা সূত্র আছে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। সবাই লক্ষ্য রাখো, sin থিটা cos থিটা tan থিটা cosec থিটা sec থিটা cot থিটা। এই সূত্রটা, অর্থাৎ সূত্র 1, সূত্র 2 এবং সূত্র 3, এইগুলোকে বলা হয় ত্রিকোণমিতির অভেদাবলী। এই তিনটাকে একসঙ্গে বলা হয় ত্রিকোণমিতির অভেদাবলী বা সূত্র। এই সূত্রগুলো থেকে যে কোনো অঙ্ক করতে গেলে অবশ্যই কোনো না কোনো প্রয়োজন হবে, তখন সেটাকে আমরা নিয়ম অনুসারে প্রয়োগ করতে পারবো। অবশ্যই এই সূত্রটার দিকে সবাই একটু লক্ষ্য রাখো যে আমি লিখেছি sin থিটা cos থিটা tan থিটা। এখন নিচে লিখেছি আমরা কি, একটু লক্ষ্য রাখো, cosec থিটা sec থিটা cot থিটা। এই একটার বিপরীত, অর্থাৎ এরা একে অপরকে দেখতে পারে না, সেরকম একটা চিন্তা ভাবনা। কেমন? যে আমি একটু দেখি, এইটা আমি এদের ভিতর একটা চিহ্ন দিয়ে একটু সিস্টেম বুঝাই দিচ্ছি। যদি কখনো আমাদের অঙ্ক করতে যে sin থিটার মান প্রয়োজন পড়ে এরকম একটা সূত্রে লিখতে হবে, তখন আমরা কি করব, যে sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cosec থিটা। একটা বলে অপরটির বিপরীত অনুসারে সেটা কল্পনা করা হবে। এবার আমি যদি এখানে আরেকটা পার্টে আমি যদি 1 বাই cot থিটা কল্পনা করি, তাহলে এটা লিখতে পারি tan থিটা। তাহলে একটাকে 1 বাই বলে অপরটা, আর যদি আমরা এখান থেকে sec থিটা বলি, তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই cos থিটা। এই যে ত্রিকোণমিতির অভেদাবলী লিখে দিলাম তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে, খুব সুন্দর করে মনে রাখবে। কারণ অঙ্ক করতে গেলে কিন্তু এই প্রত্যেকটা সূত্র কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যা হোক, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ত্রিকোণমিতি যে মানে নবম দশমের যে ত্রিকোণমিতি তোমার উচ্চতর গণিতের যে চতুর্ভাগের যে নিয়মাবলী আছে, সেই চতুর্ভাগের নিয়মাবলীটা নিয়ে তোমাদের সাথে দেখা হবে। যা হোক, তোমরা সকলেই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করো। সবাইকে ধন্যবাদ।